জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সামিট অফ দ্য ফিউচার শীর্ষক সাইডলাইনে সদস্য দেশগুলোর অংশগ্রহণ। মঙ্গলবার শুরু মূল পর্ব। কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। দখলে নিয়েছেন মৌলভীবাজারের চা বাগান। লুটপাটে গড়েছিলেন নিজস্ব বাহিনীও। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাটা। ক্ষতিকারক উপাদানের দূষণের কবলে পটুয়াখালীবাসীর বিস্তীর্ণ অঞ্চল। প্রাণ প্রকৃতিতে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এতে দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন। একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। এর আগে ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতি করে মৌলভীবাজারে চা বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ সংসদীয় এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতি ও লুটপাটের বাহিনীও। তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন আইনি সহায়তার মাধ্যমে সম্পদ উদ্ধারে কাজ চলছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ আসন। এই আসনেই টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাবেক হুইপ ও কৃষিমন্ত্রী এম.এ. শহীদ। আওয়ামী লীগ সরকারের আমলে চা বাগান প্রতিষ্ঠান নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল হাওরে মৎস্য খামার তৈরি সহ নানা সম্পদের পাহাড় গড়েন তিনি। ৪ একর জমির মালিকানা নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন নামে চা বাগান গড়ে তোলেন। এমনকি উদ্যানের ৫ একর পাহাড়ি জমি জোরপূর্বক দখল করে নেন। সরকারি খরচে পুরো চা বাগান জুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন ১৩ থেকে ১৪টি ডিপ টিউবওয়েল। স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগানবাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্লান্টেশন নির্মাণ করেন আব্দুস শহীদ। এছাড়াও হাইল হাওর ও বাক্যাবিলের পাশে ৩৫ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। এটা আসলে আনারস বাগান দিয়ে ঘুরে বাঙ্গাইয়া এরপরে চা বাগান লাগান ১২-১৩টা আবার ডিপকলও আছে। এখানে কারেন্ট আছে, কারেন্ট দিয়ে মোটর দিয়ে জল আমরা আনি চারাতে চারা দিই আমরা। হুইপ থাকা অবস্থায় লাওয়াছড়া উদ্যানের জায়গা দখল করেছেন, পরে বাগানবাড়ি করেছেন, ইসলামপুরের কাঁঠালবাড়ি বাগানবাড়ি করেছেন, হরিণ চাষ করতেছেন। বিদেশ যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত আনার দাবি জানাই এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আহ্বান জানাই। লাওয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি দখল থেকে মুক্ত করা হয়েছে, বাকিগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা ছিলেন, তারা চেষ্টা করেছিলেন জায়গাটা উদ্ধার করতে, কিছুটা অগ্রসর হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আর সফলতার মুখ দেখতে পারে নাই। ওটা প্রাক্তন কৃষিমন্ত্রী মহোদয়ের নামে আছে, যেটা সংযুক্ত লোড ১ কিলোওয়াট এবং যতটুকু শুনতে পেরেছি আমি ওটা লাইট লোড এবং ফ্যান লোডে চলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষিমন্ত্রীর বিভিন্ন রিসোর্ট, বৈদ্যুতিক লাইন, একাধিক ডিপ টিউবওয়েল সহ বেশ কিছু সম্পদ ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা। সময় সংবাদ, মৌলভীবাজার। কয়লাভিত্তিক একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পটুয়াখালীবাসীর জন্য। পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য, বনাঞ্চল ও মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে শঙ্কিত উপকূলের বাসিন্দারা। পরিবেশবাদীরা বলছেন কয়লা থেকে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত সালফার, সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি।
তবে কর্তৃপক্ষের দাবি পরিবেশের ক্ষতি না করেই নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। চিমনি দিয়ে বের হচ্ছে কয়লা পোড়া ধোঁয়া। 200 ফুট উঁচু চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে। পায়রার কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা পোড়ানো হয়। পরিবেশবিদরা বলছেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এছাড়া বিষাক্ত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্যাডমিয়াম, সীসা, ছাই, গ্যাস ও ভারী ধাতু পরিবেশে নির্গমনের ফলে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চল দূষণের কবলে পড়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, এমনকি ঝুঁকিতে আশপাশের বন্য ও জলজ প্রাণীও। উপর থেকে দেখলে মনে হবে ডেভেলপমেন্ট, কিন্তু ভিতর থেকে একটা বড় ধরনের ডিস্ট্রাকশন। এটি শুধুমাত্র হেলথ ইস্যুস না, এলাকার ক্রাইম রেট থেকে শুরু করে টোটাল বায়োডাইভার্সিটির উপরে এর একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে পরিবেশের ক্ষতি না করে করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবসময় আমাদেরকে অনলাইনে মনিটর করে যে আমাদের ইমিশন কত, ইমিশনের রেকর্ড গুলো তারা সবসময় মনিটর করতো। 99% হচ্ছে আপনার অ্যাশ আমরা রিমুভ করি, 93 থেকে 94% আমরা সালফারকে রিমুভ করে দিই। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের দাবি করা হলেও মূলত প্রযুক্তির মাধ্যমে দূষণ সর্বোচ্চ 10% কমানো যায় বলে মনে করেন গবেষকরা। কয়লা পোড়ানোর ফলে যে সালফার ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড ইমিট হচ্ছে, সেটাকে অবশ্যই সহনশীল মাত্রায় অথবা কোনো কন্ট্রোল কন্ডিশন আমাদেরকে অপারেট করতে হবে। অন্যথায় এই অঞ্চলের জলস্থল ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2017 সালে পটুয়াখালীতে নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর 2 বছর পর 2019 সালে এর পাশেই নির্মাণ করা হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদে আরও থাকছে। সরকার পরিবর্তন হলেও নৈরাজ্য কমেনি দক্ষিণাঞ্চলের পরিবহন ব্যবসায়। বছরের পর বছর চাঁদা তোলা হলেও জোটেনি শ্রমিকের ভাগ্যে। হদিস নেই বিভিন্ন ফান্ডের কোটি কোটি টাকার। 15 থেকে 20 দিনের ব্যবধানে দেশের বাজারে বিভিন্ন কোম্পানির পিকআপ ও বাস ট্রাকের টায়ারের দাম বেড়েছে 15%। রিকশা ভ্যানে 20 থেকে 25%। এর কারণ হিসেবে টায়ারের বাজারে সবচেয়ে বড় যোগানদাতা গাজী টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডকে সামনে আনছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবহারকারীও। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। বছরে দেশে ট্রাক, বাস, মোটরসাইকেল ও পিকআপের টায়ারের চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ পিস, আর সাইকেল, রিকশা, ভ্যানের টায়ারের চাহিদা 50 লাখেরও বেশি। মোট চাহিদার 40 থেকে 50% পূরণ করত গাজী টায়ার্স পিস, আর বাস, ট্রাক, মোটরসাইকেল টায়ার প্রায় 15 থেকে 16 লাখ পিস। রাজধানীর বংশালের একটি টায়ারের গোডাউনে আছে, এখানে অন্তত 5000 টায়ার আছে, তবে একটি টায়ারও নেই গাজী কোম্পানির। কেননা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে, বিপরীতে বাজারে বেড়েছে অন্যান্য কোম্পানির টায়ারের দাম। ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, রাবার ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি গাজীর কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে বাস, ট্রাক, সিএনজি টায়ারের দাম বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাইকেল, রিকশা, ভ্যানের টায়ারে বেড়েছে 100 টাকার বেশি। মূল্যবৃদ্ধির হারকে অস্বাভাবিক বলছেন তারা। ভ্যান চালে আমি গাজী টায়ার ছাড়া কোনোটাই লাগাই না, ঠিক আছে। গাজী টায়ার সবচেয়ে ভালো টায়ার, ওই টায়ার এখন নাই। এখন আমি অন্য কোম্পানির টায়ার চালাই, এখন টায়ার টিকে না। ইন্ডিয়ান টায়ার বা অন্য দেশীয় টায়ার, ইন্দোনেশিয়া যে টায়ারগুলো আসে সেগুলো ধরেন ছিল 3300, 3400, 3500 টাকা ছিল। এখন মোটামুটি সেই টায়ারগুলো 3800, 3900, 300, 400, 500 টাকা বেড়ে গেছে। একটা টায়ারে 20 টাকা বাড়তে পারে, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু 120 টাকা বাড়তে পারে না। বাংলাদেশের চাহিদার 50% কাভার করতে কিন্তু শুধু সে একা। এখন সে যখন অফ হয়ে গেছে তো স্বাভাবিক অন্যরা সুযোগ নিবে। অর্থনীতিবিদরা বলছেন, গাজী টায়ার্সের শূন্যতা এরই মধ্যে ব্যবসায়ী ও ভোক্তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারের বিকল্প নেই। ইম্পোর্টের ডিপেন্ডেন্স আমাদের অলরেডি বেড়ে গেছে। এই প্রোডাক্টটা দেশের ভিতরেই তৈরি হতো, বড় অংশ আসতো। তো এই কারণেই আমাদের যে এলসি খোলার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ছিল। এখন এমনিতেই আমাদের ডলার ক্রাইসিস, তার মধ্যে কিন্তু এই যে এলসির চাপ, সেটা কিন্তু বড় সমস্যা। আর রাতারাতি যেহেতু অন্য কেউ এসে এটাকে রিপ্লেস করতে পারবে না, আর এখানে যে ইনভেস্টমেন্ট বা এটা যে স্পেশালাইজেশন, সেটাও কিন্তু অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। তো যার ফলে এই যে শূন্যতা যেটা তৈরি হয়েছে, তার কারণে কিন্তু দাম অনেক বেড়ে গেছে। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনঃ উৎপাদনে ফেরানোর তাগিদ অর্থনীতিবিদের। যে আমাদের বড় যে সমস্ত অটোমোবাইল। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
Steeltech. It's all about stainless style. সরকার পরিবর্তন হলেও নৈরাজ্য কমেনি বলে অভিযোগ দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকদের। বছরের পর বছর ধরে শ্রমিক কল্যাণের নামে চাঁদা তোলা হলেও তা জোটেনি শ্রমিকের ভাগ্যে। গত 16 বছরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে কোটি কোটি টাকার কোনো হদিস নেই বলে অভিযোগ উঠেছে। শ্রমিক কল্যাণ বাদেও লুটপাট হয়েছে অন্য সব ফান্ডেরও টাকা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে বেড়েছে চাঁদাবাজির ধরনও। শ্রমিকদের কল্যাণের অজুহাতে দূরপাল্লার বাস থেকে 350 টাকা ও অভ্যন্তরীণ পরিবহনের বাস থেকে প্রতিদিন 120 টাকা হারে মাসে কয়েক লাখ টাকা চাঁদা তোলা হতো বলে অভিযোগ উঠেছে। তবে এসব টাকা কোন খাতে ব্যয় হয়েছে তা জানেন না চালক ও সুপারভাইজাররা। প্রতি মাসে 20 টাকা করে দেই কাটে। 14-1500 শ্রমিক আছে। মারা গেলে তাদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা, তবে এতে আমাদের শ্রমিক ইউনিয়নে বহুত টাকা বজ্জি গেছে। বহুত লোক আছে যে আইসা ধর্ণা ধরে বসে রয়েছে তাদের কাছে মৃত ব্যক্তির পণের টাকার জন্য, কিন্তু তারা পায় নাই। পরিবহন শ্রমিকদের দাবি, তাদের কোনো শ্রমিকের স্বাভাবিক মৃত্যুতে ইউনিয়ন থেকে নগদ 40,000 ও দুর্ঘটনায় নিহত হলে নগদ 50,000 টাকা দেওয়ার কথা থাকলেও বিগত 16 বছরে মারা যাওয়া 1.5 শতাধিক নিহত শ্রমিকের পরিবারকে সেই অর্থ পরিশোধ না করে নিজেরাই আত্মসাৎ করেছেন পরিবহন নেতারা। গত 16 বছর টার্মিনালের কাঙ্ক্ষিত উন্নয়ন তো হয়নি, বরং বহিরাগতদের এনে দখল করে অর্থ লোপাটের রাজ্য গড়েছিল বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এমনকি শ্রমিক কল্যাণের নামে কেনা 5টি বাস বিক্রি করে লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এই সংগঠন 60-65 লক্ষ টাকা দেনা আছে এখন বর্তমানে। আমরা যদি এক কাপ যদি মেহমান আসে, এক কাপ যদি চা খাওয়াই, পকেটে টাকা দিয়ে, যদি আমরা জেনুইন ড্রাইভার আমরা থাকি নেতা, তাহলে শ্রমিকের কল্যাণে কাজ হবে। যদি বহিরাগত আবার দলীয়ভাবে আসে, তাহলে শ্রমিকের আশা করা যায় না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বদৌলতে 2012 থেকে 2019 এবং 2023 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত, 2022 সালের মার্চ থেকে 2023 সালের মার্চ পর্যন্ত গোলাম মোর্শেদ এবং 2023 সালের নভেম্বরে সাবেক সিটি মেয়র খোকন আবদুল্লাহর সহযোগিতায় দায়িত্ব নেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দিনের মতো খাগড়াছড়িতে চলছে যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস, তবে শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া প্রায় 1400 পর্যটক বাড়ি ফিরতে পারছেন না। অন্যদিকে প্রশাসনের আশ্বাসে 36 ঘন্টা পর রাঙামাটি থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পারতেছি না। একটা ভয়ের ভীতি কাজ করে মনের ভিতরে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। যাইতে হয় অনেক রিক্সের উপরে, আর অতিরিক্ত পয়সা দিয়ে যাইতে হয় আমাদের। ক্ষতিপূর্ণ ভাড়া মারতে পারতেছি না, আমরা বিভিন্ন জায়গায় ভাড়া নিচ্ছি। সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন ভোলার বেশিরভাগ ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। এ কারণে জেলেদের সহায়তার প্রায় 1,500 মেট্রিক টন চাল খাদ্য গুদামে অলস পড়ে আছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়ায় এসব চাল বিতরণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে জেলার 58 ইউনিয়নের 50,000-এর বেশি জেলে পরিবার। সরকারি নির্দেশনা অনুযায়ী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরায় ছিল নিষেধাজ্ঞা। এ সময় কর্মহীন ছিলেন জেলার প্রায় 70,000 জেলে। নিষেধাজ্ঞাকালে 63,954 জন জেলেকে খাদ্য সহায়তার জন্য বরাদ্দ দেয়া হয় 86 কেজি করে চাল। প্রথম কিস্তির 42 দিনে 56 কেজি করে চাল তালিকাভুক্ত জেলেদের মধ্যে বিতরণ করা হয়। 15 আগস্টের মধ্যে দ্বিতীয় কিস্তির 23 দিনের 30 কেজি করে চাল বিতরণের নির্দেশনা ছিল। এর মধ্যে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান জেলার বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার। এতে আটকে যায় 52টি
ইউনিয়নে 1520 মেট্রিক টন চাল বিতরণ। বিপাকে পড়েন 50,000-এর বেশি জেলে। সহায়তা না পেয়ে অভাবে দিন কাটছে জেলে পরিবারগুলোর। বর্তমানে সহায়তার চাল জেলার খাদ্য গুদামে পড়ে আছে। 65 দিনের যে অভিযানটা দিছে, অভিযানটা আমরা খুব সুন্দরভাবে পালন করছি, আমরা যাই নাই, কিন্তু সরকারি কোনো বরাদ্দ আমরা পাই নাই। এলাকার মেম্বার সব বলে গেছে, কিন্তু আমাকে বিগত 2 মাসের চালটা আমাকে 2বারের চালটা আমাকে আটকে গেছে। অনুদানটা তো আমরা পাইনি, এই কারণে অনেক কষ্টে আছি। মৎস্য বিভাগকে বলতেছি যে আপনাদের দায়িত্বে নিয়েও জেলেদের মাঝে চালটা বিতরণ করা হোক। তবে শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চাল বিতরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। 1 জুলাই থেকে 23 জুলাই 23 দিনের যে 30 কেজি করে চালটা, এটা আমরা 6টি ইউনিয়নে বিতরণ করেছি। বাকি যে 52টি ইউনিয়ন, এটা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে বিতরণ করব। এটা বাকি ছিল। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,70,000। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বৈরী আবহাওয়ার কারণে চলতি বছর বিপাকে পড়েছেন বরগুনার জেলে ও ট্রলার মালিকরা। নিষেধাজ্ঞা শেষে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। এমনকি উত্তাল সাগরে অনেকে হারিয়েছেন জাল সহ অন্যান্য সরঞ্জাম। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাছ নেই বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার বিঘ্নিত হওয়ায় অবতরণ কেন্দ্রের এমন দশা। 65 দিনের নিষেধাজ্ঞার পর গত 2 মাসে নিম্নচাপের কারণে প্রায় 1 মাস মাছ শিকার করতে পারেননি জেলেরা। প্রস্তুতি নিয়ে গভীর সাগরে গিয়ে আবহাওয়ার কারণে তড়িঘড়ি করে ফিরতে হয়েছে তীরে। এতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে সাগরে খোয়া গেছে লাখ লাখ টাকার জাল ও দড়ি। 10 ফলট 20 ফলট জাল লইয়ে গেছে ভাই। এখন তো আমরা পুরো লসে আছে, ইনকাম আমাদের নাই ভাইয়া। 500-600 ফলট জাল গেছে, এখন তো টাকা নিতে পারি নাই। ঋণগ্রস্ত, এবার টাকা পয়সা তো মোটেও পাই না। এগুলোর দাম কি দেয়, এগুলোর চিন্তাই তো সবাই। লস যদি এইরকম খাইতে থাকে, তাই একদিন এই মৎস্য ব্যবসা, ইলিশ মাছের ব্যবসা থাকবে না। শুধু জেলেরাই নন, বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। 3 থেকে 3.5 লাখ টাকা খরচ করে প্রতিবার সাগরে ট্রলার পাঠালেও উঠছে না খরচের টাকায়। আর মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একের পর এক বৈরী আবহাওয়ার কারণে জেলেরা খালি হাতে ফেরত আসছে, ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণও কমে গেছে। বড় একটা বোট পাঠাইতে 3 লক্ষ টাকা খরচ হয় কমপক্ষে, কিন্তু আসে খালি হাতে। বেচে কত 14,000 20,000। এই বেচলে তো মালিকও থাকে না, জেলেরাও থাকে না। বরগুনায় নিবন্ধিত 37,000 জেলে রয়েছেন, যার মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 27,000। সময় সংবাদ, বরগুনা। সনাতন পদ্ধতির পাশাপাশি ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। এখন মেশিনে চুন তৈরি করে প্যাকিংও হচ্ছে। এরপরও নানা সংকটে কাঙ্ক্ষিত লাভ মিলছে না বলে জানান উদ্যোক্তারা। অবশ্য এই শিল্পকে টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস বিসিকের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। মাছের ঘের খালবিল থেকে সংগ্রহ করা হয়েছে শামুক ও ঝিনুক। প্রথমে পরিষ্কারের পর তা দেয়া হচ্ছে একটি মেশিনের মধ্যে। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হচ্ছে চুন। একই সঙ্গে প্যাকিংও করা হচ্ছে একই মেশিনে। ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। সনাতন পদ্ধতির পাশাপাশি যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। আগের চেয়ে সহজ হয়েছে উৎপাদন, কমেছে সময়। তবে কারিগররা বলছেন, বর্তমানে জলাশয়ে শামুক ও ঝিনুক কমে গেছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় এই শিল্প টিকিয়ে রাখতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমাদের চুন এখন আর আগের মতো নাই। শিল্প কইতে গেলেই শেষ। প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, বিক্রির সময় একটু কম হয় বিক্রি করতে। আগে কলার ব্যথায় চুন বেশি, হরি ব্যথায় চুন বেশি, এরপর এখন আধুনিক হয়েছে। পূর্বপুরুষ থেকে এই কাজ আমরা পরিচালনা করছি, আর এই কাজ আমরা এখন পর্যন্ত আমরা যারা এখন পরের প্রজন্মে তারা একটু ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। তবে চুন শিল্পকে টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার কথা জানায় বিসিক কর্তৃপক্ষ। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে কারিগরি এবং আর্থিক সহায়তার জন্য বিসিক সবসময় প্রস্তুত। ওনাদের যদি প্রয়োজন হয় বিসিক সর্বাত্মক সহায়তা করবেন। বংশ পরম্পরায় ঝালকাঠিতে চুন শিল্পের সঙ্গে জড়িত কৌড়া সম্প্রদায় মানুষ। জেলার 10টির বেশি চুন কারখানার সঙ্গে জড়িত শতাধিক পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সামিট অফ দ্য ফিউচার শীর্ষক সাইডলাইনের সদস্য দেশগুলোর অংশগ্রহণ। মঙ্গলবার শুরু মূল পর্ব।
কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে। দখলে নিয়েছেন মৌলভীবাজারের চা বাগান, লুটপাটে গড়েছিলেন নিজস্ব বাহিনীও। এবং কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাটা, ক্ষতিকারক উপাদানে দূষণের কবলে পটুয়াখালীবাসীর বিস্তীর্ণ অঞ্চল। প্রাণ প্রকৃতিতে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।